হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকে আমাদের 16 লেকচার এই চ্যাপ্টারের উপর এটা নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আজকে কি গাইডলাইন দেওয়া হবে সেই সম্পর্কে আগে বলছি তোমাকে যে লেকচার 14 এবং লেকচার 15 এটা একটু পড়ে আসতে হবে এবং আমি আশা করি যে তোমরা এটা পড়ে রাখছো। হ্যাঁ, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের লেকচার শুরু করা যাক। এটা দেখো, ইলেকট্রনের আবর্তন সংখ্যা নির্ণয়। ইলেকট্রনের আবর্তন সংখ্যা, এটা 20 এক মিনিট। হ্যাঁ, আবর্তন সংখ্যা এটা কি তোমার নির্ণয়। তুমি দেখো, মনে করো এখানে তোমার নিউক্লিয়াস আছে আর এটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে, এটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এখানে একটা ইলেকট্রন অবস্থান করতেছে। এই ইলেকট্রনের একটা ভর আছে, সেই ভরটাকে আমরা কনসিডার করলাম m। এটা নিউক্লিয়াস, এটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তে ইলেকট্রনটা এই কক্ষপথে কি তোমার গতিশীল অবস্থায় আছে। এখন আমরা বের করব এই ইলেকট্রনটা 1 সেকেন্ডে এই বৃত্তাকার পথটা কতবার আবর্তন করতে পারে, কতবার রোটেট করতে পারে, সেটা আমরা কিভাবে বের করব। এটার একটা ফর্মুলা আমরা এখান থেকে আমরা তৈরি করব। এই ইলেকট্রনটা 1 সেকেন্ডে কতবার রোটেট করতে পারে, কতবার আবর্তন করতে পারে, তার ফর্মুলাটা কি, সেই জিনিসটা এখান থেকে আমরা বের করব। আমি ধরে নিলাম এই পয়েন্ট থেকে একবার যদি এই বৃত্তটা অতিক্রম করে, তাই এই পয়েন্ট থেকে এই টোটাল এই দূরত্বটা হচ্ছে, আমি ধরে নিলাম 10 মিটার। এই পয়েন্ট থেকে টোটাল বৃত্তাকার পথের দৈর্ঘ্যটাকে আমরা বলি পরিধি। তাহলে এই 10 মিটারটাকে আমরা পরিধি বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? পরিধি। বৃত্তটা যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত হয়, তাহলে এটার পরিধিটাকে আমরা লিখতে পারি কত? 2 পাই আর। পরিধি মানে কি? তোমার একটা লেন্থ বা একটা দৈর্ঘ্য ইন্ডিকেট করে। তাহলে এই পয়েন্ট থেকে টোটাল তোমার লেন্থ কত? 10 মিটার। বা আমি যদি পরিধি কনসেপ্টে বলি, তাহলে পরিধি কত? 10 মিটার। তাহলে আমি 10 মিটারের জায়গায় আমি 2 পাই আর লিখতে পারি। তুমি এটা দেখো, আমি যদি বলি যে মনে করি এই m ভর বিশিষ্ট ইলেকট্রনটি, ভর বিশিষ্ট ইলেকট্রনটি 1 সেকেন্ডে 5 বার, আমি ধরে নিচ্ছি এটা, আমি ধরলাম 1 সেকেন্ডে এই ইলেকট্রনটা 5 বার বৃত্তাকার পথ অতিক্রম করে। এটা 1 সেকেন্ডে 5 বার বৃত্তাকার পথ অতিক্রম করে। একবার যদি অতিক্রম করে তাহলে সে কত মিটার যায়? 10 মিটার। 5 বার যদি অতিক্রম করে তাহলে ইলেকট্রনটা কত মিটার দূরত্ব অতিক্রম করে? 5 ইনটু কত? 10। একবারের জন্য কয় মিটার? 10 মিটার। 5 বারের জন্য কত হবে? 5 ইনটু 10, তার মানে 50 মিটার। অর্থাৎ ইলেকট্রনটি দূরত্ব অতিক্রম করে কত? তোমার 5 ইনটু 10 ইকুয়াল টু কত হবে? 50 মিটার। একবার অতিক্রম করলে যায় 10 মিটার, আর 5 বার যদি তোমার অতিক্রম করে তাহলে সে যায় কত বলতো? 50 মিটার। এই 50 মিটার দূরত্ব অতিক্রম করে কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। এটা আমরা ধরে নিচ্ছি 5 বার। আমরা জানি 1 সেকেন্ডে যত মিটার দূরত্ব নির্দিষ্ট দিকে অতিক্রম করে সেটাকে আমরা বলি গতিবেগ।
তাহলে 1 সেকেন্ডে যদি ইলেকট্রনটা 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমি ইলেকট্রনের গতিবেগটাকে বলতে পারি, অতএব ইলেকট্রনের গতিবেগটাকে আমি বলতে পারি, আমি কোশ্চেন নিব যদি না বুঝতে পারো, ইলেকট্রনের গতিবেগটাকে আমি বলতে পারি কত, 5 ইনটু 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বক্স করে রাখলাম 10 ইকুয়াল টু কত, 50 মিটার পার সেকেন্ড। আমি ইলেকট্রনের গতিবেগটাকে এভাবে বলতে পারি। তুমি দেখো 5 দ্বারা ইন্ডিকেট করছে কি 5 বার, মানে কতবার সে রোটেট করে, অর্থাৎ ইলেকট্রনটার আবর্তন সংখ্যা এখানে ইন্ডিকেট করছে 5 মানে এটা দ্বারা ইন্ডিকেট করে কি তোমার আবর্তন সংখ্যা। আমি যদি 50 টাকে একটু যদি ভেঙে ভেঙে লিখি, তুমি দেখো 10 মিটার এটা দ্বারা ইন্ডিকেট করে কি বলতো, এই বৃত্তের কি বলতো পরিধি। তাহলে আবর্তন সংখ্যা ইনটু কি বলতো পরিধি লিখতে পারি। এই 10 মিটার এটা দ্বারা ইন্ডিকেট করে কি বৃত্তটার কি বলতো পরিধি। আর তাহলে আমি ইলেকট্রনের গতিবেগ ইকুয়াল টু আমি কি ফর্মুলাটা বার করতে পারি, আবর্তন সংখ্যা ইনটু কি বলতো পরিধি। গতিবেগটাকে আমরা রিপ্রেজেন্ট করি ভি দ্বারা, আবর্তন সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করি এন দ্বারা, স্মল এন ছোট এন দ্বারা, আর পরিধিকে আমরা রিপ্রেজেন্ট করি যেহেতু আর ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা হবে কি 2 পাই আর। তাহলে আমি এখানে বের করতে চাই কি আবর্তন সংখ্যা, আমাদের টাইটেলটা কি ইলেকট্রনের আবর্তন সংখ্যা, আমরা কার ভ্যালুটা বের করতে চাই, এন এর ভ্যালুটা। তাই এনটাকে আমরা যদি বাম পাশে রাখি, এনটাকে আমরা যদি বাম পাশে রাখি, তাহলে আমরা বলতে পারি কি বলতো ভি বাই কি বলতো 2 পাই, ভি বাই কি বলতো 2 পাই কি বলতো আর। এটা দ্বারা কি বোঝায়, আবর্তন সংখ্যা ইকুয়াল টু কি বলতো বেগ বাই কি বলতো পরিধি। আবর্তন সংখ্যা ইকুয়াল টু কি তোমার কি বেগ বাই কি বলতো পরিধি। তাহলে এটাকে আমি যদি 30 সেকেন্ডে এটাকে যদি রিপিট করি, তাহলে আমি কি বের করতে চাচ্ছি, আবর্তন সংখ্যা মানে একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার একটা কক্ষপথে কতবার রোটেট করতে পারে, তার জন্য একটা আমরা ফর্মুলা তৈরি করতে চাই। আমি বললাম এটা নিউক্লিয়াস, এটা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এম ভর বিশিষ্ট ইলেকট্রন আছে। এই ইলেকট্রন এই বৃত্তে টোটাল লেন্থ হচ্ছে কত 10 মিটার, আর একটা বৃত্তের টোটাল লেন্থটাকে বলা হবে কি পরিধি। পরিধিকে তোমার কি সিম্বলিক টার্ম দ্বারা আমরা ইন্ডিকেট করি কি 2 পাই আর। তাহলে এই পয়েন্ট থেকে টোটাল লেন্থ হচ্ছে 10 মিটার, অথবা এটার পরিধি কত 2 পাই আর। 10 মিটারের জায়গায় লিখতে পারে কি 2 পাই। আমি এখানে ধরে নিচ্ছি এই সমীকরণটা তৈরি করার জন্য আমি ধরে নিচ্ছি এই ইলেকট্রনটা 1 সেকেন্ডে 5 বার রোটেট করতে পারে। একবার যদি রোটেট করে তাহলে যায় কয় মিটার, 10 মিটার। তাহলে 5 বার যদি রোটেট করে তাহলে সে কত মিটার দূরত্ব যায়, 50 মিটার। এই 50 মিটার যেতে সে টাইম নেয় কত, 1 সেকেন্ড আমার ধরা অনুযায়ী। তাহলে 1 সেকেন্ডে সে নির্দিষ্ট দিকে যতটুকু দূরত্ব যায় সেটাকে আমরা বলি কি বেগ। তাহলে এক্ষেত্রে ইলেকট্রনের গতিবেগ কত, 5 ইনটু 10 মানে 50। এই 5 দ্বারা ইন্ডিকেট করে কাকে, তোমার কি কতবার রোটেট করে, এই 5 দ্বারা ইন্ডিকেট করে। আর এই 10 মিটার এটা দ্বারা ইন্ডিকেট করে কি এই বৃত্তটার পরিধি। তাহলে গতিবেগ ইকুয়াল টু আমি বলতে পারি আবর্তন সংখ্যা ইনটু কি বলতো পরিধি। গতিবেগকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করে, আবর্তন সংখ্যাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করে, পরিধিকে 2 পাই আর দ্বারা রিপ্রেজেন্ট করে। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে n ইকুয়াল টু v বাই 2 পাই আর, অর্থাৎ বেগ বাই পরিধির অনুপাতকে বলতে পারি কি আবর্তন সংখ্যা। এটা কয় সেকেন্ডের জন্য আমরা বের করছি, পার সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য এটার ফর্মুলা, 1 সেকেন্ডের জন্য এটার ফর্মুলা। তুমি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও।
তাহলে এটা v/2 আমরা এটার একটা ছোট একটা ম্যাথ দেখব। দেখো এটা ম্যাথ দেখাবো, এগুলো খুব আসে। আমরা এটাকে একটু এখানে বাড়াই রেখে দেখো ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে দেখা যায় তো, দেখা যাবে, হ্যাঁ, ইলেকট্রনটির প্রতি সেকেন্ডে, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কি তোমার আবর্তন সংখ্যা। পার সেকেন্ডের জন্য এই ফর্মুলাটা এস্টাবলিশ করা হয়। ওকে, এ পর্যন্ত সবাই উঠায় নাও তাড়াতাড়ি আমাদের। ওকে, এই দেখো এটা দেখো, এটাকে বেস করে আমাদের একটা ফর্মুলা হবে। এটা দেখো, এটা কোশ্চেন হবে, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতবার বৃত্তাকার পথ আবর্তন করে। কতবার বৃত্তাকার পথ এটা আবর্তন করে। এটা দেখো, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে স্টুডেন্টের প্রথমেই ডাউট দেয় ওরা যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথ আবার আসবে কোথা থেকে। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনই একটা, এটা আবার তৃতীয় কক্ষপথে আসবে কিভাবে। দেখো, আমি যদি কোশ্চেনটা বুঝাই তোমাকে, তাহলে আমি তোমাকে বলতে চাচ্ছি এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে মনে করো এই ইলেকট্রনটা আছে, এই হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রনকে যদি তুমি বাইরে থেকে এনার্জি অ্যাড করো, অথবা এই ইলেকট্রনকে যদি বাইরে থেকে যদি তুমি তাপ, লাইট, আলো বা শক্তি যদি সাপ্লাই করো, তখন এই ইলেকট্রনটা আর এই কক্ষপথে থাকে না, এই ইলেকট্রনটা আর এই কক্ষপথে অবস্থান করবে না। আমাদের ধরে নিতে হবে প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াসের চারপাশে এইরকম অসীম শক্তি স্তর আছে। আমরা যখন এই ইলেকট্রনটাকে আমরা যখন তাপ দিব, তখন এই ইলেকট্রনটা এই কক্ষপথে না থেকে এই ইলেকট্রনটা উপরের শক্তি স্তরে যাবে। আমি ধরে নিলাম ইলেকট্রনটা শক্তি গেইন করে আস্তে আস্তে কোথায় গেছে, মনে করো এখানে চলে আসছে। তার মানে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। এই ইলেকট্রনটা কোন ইলেকট্রন? স্বাভাবিক অবস্থায় এই ইলেকট্রনটা থাকবে যখন এখানে আমি তাপ দিব না। স্বাভাবিক অবস্থায় যখন এটাকে তাপ দিব, তখন এই ইলেকট্রনটাকে আমরা বলি উত্তেজিত অবস্থায় বা উত্তেজিত ইলেকট্রন। এটাকে আমরা বলি কি তোমার উত্তেজিত কি তোমার ইলেকট্রন। অর্থাৎ এই ইলেকট্রনটাকে তাপ দেওয়ার পর ইলেকট্রনটা যখন তৃতীয় শক্তি স্তরে যাবে, তখন এই ইলেকট্রনটা এই তৃতীয় শক্তি স্তরে অবস্থান করে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে 1 সেকেন্ডে কতবার রোটেট করতে পারে। কোশ্চেনটা এভাবে ভাঙায় বলে না, যে এখানে বলতে পারে হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত ইলেকট্রনটি, এভাবে বলতে পারত। কিন্তু সাধারণত কোশ্চেনগুলো উত্তেজিত বা এক্সাইটেড এটাকে ধরে নিতে হয়। তখন ধরা হয় হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে অবস্থানরত ইলেকট্রন। হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে কোনো ইলেকট্রনই থাকে না, ওই ইলেকট্রনটা কোনটা?
প্রথম শক্তি স্তরের ইলেকট্রনটা যেটাকে তাপ দিয়ে তৃতীয় কক্ষপথে কি করা হয়, উন্নীত করা হয়, তৃতীয় কক্ষপথে এটাকে গমন করানো হয়। এই ইলেকট্রনটা যখন এখানে যায়, ওই ইলেকট্রনটাই এই কক্ষপথকে কেন্দ্র করে 1 সেকেন্ডে কতবার এটাকে রোটেট করবে সেটা তোমাকে বের করতে বলছে। তার মানে আমাদের কক্ষপথ কতবার, মানে n ইকুয়াল টু কোশ্চেন মার্ক, তৃতীয় কক্ষপথ, তার মানে এখানে n এর মান কত বলতো, আমাকে বের করতে বলছে। এটা এই n কিন্তু শক্তি স্তর, এই n দ্বারা কাকে ইন্ডিকেট করছে বলতো, শক্তি স্তরকে ইন্ডিকেট করছে। এই n দ্বারা কি শক্তি স্তরকে ইন্ডিকেট করছে, আর এই n দ্বারা কাকে ইন্ডিকেট করছে বলতো, আবর্তন সংখ্যাকে ইন্ডিকেট করছে। এই n দ্বারা আবর্তন সংখ্যা, আর এই n দ্বারা কি শক্তি স্তর। আমরা যদি আবর্তন সংখ্যা, আমি যদি এটাকে ম্যাথটা আমরা করব, আগে হিন্টসটা একটু বুঝাই নিচ্ছি। দেখো, আমরা যদি n এর মান যদি নির্ণয় করতে চাই, n ইকুয়াল টু, একটু আগে আমরা প্রুফ করে আসছি, এটা মানে কি বলতো, বেগ বাই কি বলতো, পরিধি। n ইকুয়াল টু কি বলতো, v বাই 2 পাই r, বেগ বাই কি বলতো, পরিধি। এখন দেখো, আমি যদি n এর মান যদি বের করতে চাই, তাহলে আমাকে v এর মান বের করতে হবে, r এর মান বের করতে হবে। তাহলে v বের করার ফর্মুলা কি, v ইকুয়াল টু আমরা কি জানি বলতো, 2 পাই z a স্কয়ার ডিভাইডেড বাই কি বলতো, n h। এটা হচ্ছে v বের করার ফর্মুলা, যেটা আমরা এর আগের ক্লাসগুলোতে দেখে আসছি। আমরা যদি r বের করার ফর্মুলা কি, এটা কি n স্কয়ার h স্কয়ার, এটা কি 4 পাই স্কয়ার m, এটা কি বলতো, z স্কয়ার, এই ফর্মুলা। অর্থাৎ তুমি যদি n যদি বের করতে চাও, তাহলে তোমাকে v বের করতে হবে, আর v যদি বের করতে হয় তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি n বের করতে হয় তাহলে r বের করতে হবে, r যদি বের করতে হয় তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমি v এর মান জানবো, এই ফর্মুলার মাধ্যমে আমি r এর মান জানবো, তারপর আমরা কি করব বলতো, এই v বাই r এর মান এখানে বসাই দিলে n এর মানটা এখান থেকে কি হবে বলতো, বের হয়ে আসবে। আমরা ম্যাথটা করব, বাট তুমি এই পর্যন্ত হিন্টসটা বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু কমেন্টসে জানাও, যে তুমি এটা বুঝতে পারছো কিনা। ওকে জিয়া, তুমি বলছো যে স্যার প্রতিবার 1 সেকেন্ডের জন্য বের করব কিনা। আমাদের ফর্মুলাটা এস্টাবলিশড করা হয়েছে 1 সেকেন্ডের জন্য। তোমাকে যদি 1 মিনিটের জন্য যদি বলে, তাহলে 1 সেকেন্ডে এতবার রোটেট করে, তাহলে 1 মিনিটে কতবার রোটেট করে সেটা তুমি বের করতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের হিন্টস। এখন আমরা এর অ্যানসারটা বের করব। দেখো, উত্তরটা আমরা করে দেব। একটু দেখো, অ্যাটেনশন সবাই দেখো, এটা অ্যানসারটা একটু দেখো। আমরা জানি, তাহলে আমরা প্রথমে v এর মানটা বের করে ফেলি। আমরা জানি v ইকুয়াল টু 2 পাই z a স্কয়ার ডিভাইডেড বাই n s। আমি কিন্তু তোমাকে বলি, আমাদের এই ফর্মুলাগুলো সব সিজিএস এককের জন্য আমরা এস্টাবলিশ করছি। এই ফর্মুলাগুলো যখন প্রতিপাদন করছি সব কোন এককের জন্য, সিজিএস এককের জন্য। তাহলে এখানে তুমি জানো, যেহেতু এটা হাইড্রোজেন পরমাণু, তাহলে এখানে জেড এর ভ্যালু, জেড মানে ইন্ডিকেট করছে কি তোমার পারমাণবিক সংখ্যা। আমি একটা লিখে দেব, এরপর আর এই সিম্বলের টার্ম আর লিখব না, পারমাণবিক সংখ্যা। এটা জেড ইকুয়াল টু কত, 1। ই দ্বারা ইলেকট্রনের চার্জ, এটা কি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কি, এটাকে আমরা সিজিএস এ নেব। সিজিএস এ কত, 4.8 ইনটু 10 ইনভার্স 10, এটা হচ্ছে ইএসি।
এটা কি ইএসি। ওকে, এটা এন, এটা শক্তি স্তর বা কক্ষপথ। কততম কক্ষপথের জন্য আমরা বের করতেছি? তৃতীয় কক্ষপথ। তার মানে এন এর মান কত? 3। এইচ মানে প্লাঙ্ক ধ্রুবক। তুমি সিজিএস এর ভ্যালু, এটা প্লাঙ্ক ধ্রুবক। এটা এইচ এর মান, এটা 6.626 ইনটু 10 ইনভার্স 27, এটা হচ্ছে কি আর্ক সেকেন্ড, এটার ইউনিটটা। দেখো দেখা যায় তো? হ্যাঁ, এটা হচ্ছে কি 6.626 10 ইনভার্স 27, এটা আর্ক সেকেন্ড। ওকে, এখানে আমরা ভ্যালুগুলো বসাই দেব। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো একটু বসাই, আমি একটু বাম পাশে নিয়ে নিলাম। এটা 2 পাই 3.1416, জেড মানে 1, ইলেকট্রনের চার্জ 4.8, 10 ইনভার্স কত? 10, এই তোমার কি স্কয়ার, আর এর মানে কত? 3, এইচ এর মান 6.62। এই পয়েন্টগুলো হয়তো অনেক সময় দেখা যায় না, হ্যাঁ। ওকে, 6 to 6 into 10 ইনভার্স, 10 ইনভার্স কত? 27। দেখো একজনে এটার ক্যালকুলেশনটা একটু করো। একজনে, যেহেতু এটা সিজিএস এককে, তাহলে এটার গতিবেগটা হবে কি সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে। আমরা এটা ক্যালকুলেটরে এই করে নিই। 1 মিনিট, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। এটা আসছে 2 ইনটু, দেখো তো তোমরা একটু করো তো, কারণ আমার এখানে হ্যাঁ তোমরা করো, আমি এটার সাথে ই করব, মিলাই নেব। দেখি তো পার কত আসছে। হ্যাঁ ঠিক আছে, 10 টু দি পাওয়ার কত? 6। হ্যাঁ, 72 পয়েন্ট ওই এখানে 8267। আমরা এটা 72.8267, হ্যাঁ আমরা একটু বেশি নিলাম কারণ এর রেজাল্ট ভেরি করে অনেক, ইনটু 10 টু দি পাওয়ার 6, এটা ইনটু 10 টু দি পাওয়ার কত? 6। এখান থেকে আমরা এটা পেলাম। এখন আমরা কি করব? আর এর মানটা দেখো, এখান থেকে আমরা বেগ ভি এর মানকে এটা পেলাম। এখন আমরা আর এর মানটা নির্ণয় করব। দেখো আবার r ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার m, এটা জেডি স্কয়ার। আমরা এখানে h e লিখলাম না, তুমি একটু সাইড নোটে লিখে রাখবা, যখন ম্যাথ করতে যাবে তখন সাইড নোটে এগুলো দেখাবো। এগুলো h, এগুলো তো সব আমি একই মান। তুমি কি এটা আসলে পারবা না? যে এখানে আমরা যেটা লিখছি ঠিক সেই মানগুলোই এখানে লিখবা। ওকে, এখানে h, n এর মান এখানে কত? 3, h 6.626, 10 ইনভার্স 20 কত? 7, এটা 4 পাই স্কয়ার। m ইলেকট্রনের ভর কত? সিজিএস ইলেকট্রনের ভর কত? h এর মান একটু লিখে নেবা, হ্যাঁ। n এর মান তো আমরা 3 জানি। ইলেকট্রনের ভর 9.1, 10 ইনভার্স 28, এত গ্রাম। এখানে আমরা z1 জানি, e এর মান লিখে নেবা, হ্যাঁ। আমার আগে দিকে লিখে আছে ওটা 9.1, 10 ইনভার্স কত? 28, এটা 1 তো আমরা জানি। আর এখানে কি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ 4.8 ইনটু 10 ইনভার্স, এটা 10, এটা কি স্কয়ার।
এটা স্কয়ার। এখান থেকে তুমি আর এর ভ্যালুটা বের করো, আর কত আসে। ওকে, এখান থেকে আর এর ভ্যালুটা, এটা 9, তোমরা একটু করো ফার্স্ট। দেখো তোমরা কত আসছে তোমাদের। হ্যাঁ, 4.77, দেখো 4.77375 ধরে নাও, 10 ইনভার্স 8, 10 ইনভার্স 8 কি তোমার সেন্টিমিটার, এটা আর এর মান, এটা হচ্ছে আর। তুমি ক্যালকুলেটরে অনেকটা দেখে দেখে করো না, ক্যালকুলেটর করলে দেখবা যে এটা মিলবে না, অনেক একটা ভুল করবা। হ্যাঁ, কেন ভুল করবা তুমি নিজে করতে গেলেই বুঝবা। ওকে, এরপর আমরা জানি কি, আমরা কি জানি, এটা উঠাই না বা। ওকে, এই পাশে আমরা করে দিলাম। আবার আমরা জানি আবর্তন সংখ্যা n ইকুয়াল টু বেগ বাই কি তোমার পরিধি। এখানে বেগের মান কত, 72.8267 ইনটু 10 টু দি পাওয়ার কত 6, আর এখানে ব্যাসার্ধর মান কত 4.7737 কত 5 ইনটু 10 ইনভার্স কত 8। ওকে, এখন দেখো এখানে 2 ইনটু পাই, এটা হচ্ছে পাই ইনটু এটা হচ্ছে টোটাল ক্যালকুলেশন। তাহলে এখানে আমরা বলতে পারি 10 ইনভার্স 8 ভাগ 2 ইনটু 3.1416 ইনটু 72.8267 দেখো তো আমরা একটু পুরো ভুল করলাম নাকি, উপরে একটা নিচে একটা উপরে লিখে ফেলছি। আচ্ছা, বেগের মান হবে 72.8267 10 টু দি পাওয়ার কত 6, আর এটার মান হবে 2 ইনটু পাই ইনটু আর এর মান কত 4.77375 ইনটু 10 ইনভার্স কত 8। এখন দেখো এটা রেজাল্ট কত আসছে, আর এটা রেজাল্ট বল না, তুই রেজাল্ট বল কি 3 টাইমস 3 টাইমস বলতেছে। আই ক্যান ফিল কি ইউটিউব শুরু করছো। আরে ভাই যা আসবে তাই লিখবা, তোমারটা আর আমারটা নাই, যা আসবে তাই লিখবা। ওকে, এটা কি 72.8267, এই না পেয়ে তুমি ক্যালকুলেটর এই নাও, ও হেল্প করবে তা না, ও কি লিখতেছে ওই জানে। 2.3.1416 ইনটু 4.77375, এটা মাইনাস এটা 8। ওকে, এটা আসছে
428 ইনটু 10 টু দি পাওয়ার কত 14, এটা হবে এতবার রোটেট করবে। বুঝতে পারছো? এক সেকেন্ডে ইলেকট্রনটা এতবার কি করে বলতো রোটেট করে। তোমাদের কত আসছে দেখো, এরকম 2.42 আসছে। হ্যাঁ 10 টু দি পাওয়ার 14, এটাই হবে কি অ্যানসার হবে, এটাই অ্যানসার হবে। আমি বলি প্রথম তুমি এটা ক্যালকুলেটরে, অনেক তোমরা ছোট বাচ্চা, হ্যাঁ একদম ছোট, সবেমাত্র এসএসসি পাস করছো, 10 ক্লাস পাস করছো, তুমি এখনো 11 এ ভর্তি হও নাই, এই কারণে ক্যালকুলেটর কনসেপ্ট এখনো অনেকেই যায় না। এই কারণে তুমি এটা ক্যালকুলেশন করবা, দেখবে যে একজন তোমার সাথে অন্য মিল আসে না, এবং অনেক ভালো স্টুডেন্ট অনেক সময় ভুল হয়ে যায়, কারণ কি ভাগ করার পর ব্র্যাকেটটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা অনেকে পারে না। এই কারণে তোমার কি হয়, এই মানগুলো ভালোভাবে তোমার কি পারফেক্টলি আসে না। এই কারণে যখনই আমি এখানে ক্যালকুলেশন করব, তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, করে দেখবা যে আসলে এটা ঠিক আছে কিনা। ওকে, এটা অ্যানসারটা এখান থেকে উঠাই নাও। ওকে, অ্যাটেনশন সবাই দেখো, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন এখানে প্রতিপাদন করব। হ্যাঁ, তুমি একটু দেখো, এটা খুব ভালোভাবে একটু লক্ষ্য করো, খুবই সহজ, আমরা সূত্র জানি, যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করব তাইলে হবে। এর আগে আমরা একটু দেখব যে এই সূত্রটা আমরা আসলে কার জন্য অ্যাপ্লাই করব, কাদের জন্য আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেটা আমরা একটু এখন দেখব, তারপরে সূত্রটা লিখতেছি। এটা একটু দেখো, এটা হচ্ছে কেস 1, এটা বোঝার ট্রাই করো, কেউ ডিস্টার্ব করবে না, হয়তো কমেন্টস করো না। হ্যাঁ অনেকে তোমার পড়া নিয়ে কমেন্ট করছিল, নক করছিল। হ্যাঁ ইয়ামিন, হ্যাঁ নিশাত, তারপর খালিদ, হ্যাঁ কি ওই যে পার অ্যাকাউন্টটা নিয়ে, হ্যাঁ আমি বলি আমার ওই মোবাইলের দিকে অনেক তাকাই দেখতে পারতেছি না, হ্যাঁ পারি না, এই কারণে তোমার অ্যানসার গুলো দিই না। হ্যাঁ ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এটা হয়ে যাবে, রিকভারি করতে পারবো, তখন আমি এগুলো করে দেবো, বলে দেবো অ্যানসার গুলো, যারা যারা কোশ্চেন করো অ্যানসার দিই না, ডিলে করি, হ্যাঁ ওগুলো অ্যানসার পারফেক্টলি পেয়ে যাবো। ওকে, এই দেখো কেস 1 এর ক্ষেত্রে দেখো, বোঝা ট্রাই করবো। আমরা শক্তি স্তর কিভাবে লিখি, এভাবে না লিখে জাস্ট এভাবে লিখলাম লাইন আকারে, এই শক্তি স্তর, এটা মনে করো শক্তি স্তর, এটা মনে করো শক্তি স্তর, এটা মনে করো প্রথম শক্তি স্তর, এটা মনে করো দ্বিতীয় শক্তি স্তর, এটা মনে করো তৃতীয় শক্তি স্তর, এটা মনে করো চতুর্থ শক্তি স্তর। আমরা শক্তি স্তর কিভাবে লিখলাম, জাস্ট এভাবেও রিপ্রেজেন্ট করে, এভাবেও আমরা রিপ্রেজেন্ট করি। তুমি দেখো, মনে করো কোন একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ছিল এখানে, প্রথম শক্তি স্তরে ছিল, ইলেকট্রনটা এক্সাইটেড হয় তাপ দিয়ে, ইলেকট্রনটাকে নেওয়া হয়েছে এখানে, তখন ইলেকট্রনটা যখন কি হবে উপরের শক্তি স্তরে যাবে, তখন এই ইলেকট্রনটা অনেক বেশি আনস্টেবল হয়ে যায়। এই কারণে এই ইলেকট্রনটা স্টেবিলিটি গেইন করার জন্য কি করে, শক্তি ছেড়ে দেয়, শক্তি ছেড়ে দিয়ে সে আবার কি হয় বলতো নিচে চলে আসে। ইলেকট্রনটা এখান থেকে যখন এখানে আসবে, তখন সে একটা শক্তি বিকিরণ করে, ওই বিকিরিত শক্তিটা স্পেকট্রোমিটারে কি বর্ণালী আকারে ধরা পড়ে, বর্ণালী আকারে কি করে ওটা ধরা পড়ে, স্পেকট্রোমিটারে ওটা আমরা বর্ণালী আকারে ওটাকে আমরা ডিটেক্ট করি। এই কথাগুলো আমরা এর আগের লেকচারগুলোতে অনেকবার বলছি, এগুলো নিয়ে একটা ক্লাস তোমার কি শেষ হয়ে গেছে। হ্যাঁ ফটোলুমিনেসেন্স বা অন্যান্য বর্ণালী টর্নালী নিয়ে অনেক কথা বলা হয়েছে। ওকে, ধরে মনে করো হাইড্রোজেনের কোন একটা এক্সাইটেড ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে না, এটা ছিল তৃতীয় শক্তি স্তর, এই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে সে মনে করো প্রথম শক্তি স্তরে চলে আসছে। এখন তুমি বলতে পারো স্যার না আমি দ্বিতীয় শক্তি স্তরে দেব, কোনো সমস্যা নেই, আমি একটা জিনিস বোঝানোর জন্য আমি এটাকে ইলেকট্রনটাকে এখানে নিয়ে আসলাম প্রথম শক্তি স্তর। এই ইলেকট্রনটাও তোমার মনে করো আরেকটা ওই ইলেকট্রনটা মনে করো না তৃতীয় না, এটা চতুর্থ,
তুমি এই ইলেকট্রনটা এক্সাইটেড অবস্থায় এই ইলেকট্রনটা মনে করো শক্তি বিকিরণ করে এখানে চলে আসে। তুমি দেখো এটা আসলে হাইড্রোজেনের এটা তিনটি ইলেকট্রন না, আমি মনে করো এটা একটা কেস, এটা আরেকটা কেস, এটা হচ্ছে আরেকটা কেস। হাইড্রোজেনের এই ইলেকট্রনটা যখন দ্বিতীয় থেকে এখানে আসতে পারে, অথবা তৃতীয় থেকে এখানে আসতে পারে, চতুর্থ থেকে এখানে আসতে পারে, পঞ্চম থেকে এখানে আসতে পারে, ইনফিনিটি থেকে এখানে আসতে পারে, এরকম আমি দেখাইলাম। তাহলে ইলেকট্রন যখন উচ্চ থেকে নিচের দিকে আসতেছে তখন সে শক্তি বিকৃত করে, বিকৃত শক্তির জন্য একটা বর্ণালী পাই, সেই বর্ণালীটাকে আমরা বলি বিকিরণ বর্ণালী। এই বর্ণালীটা ডিটেক্ট করে একটা যন্ত্র যেটাকে আমরা স্পেকট্রোমিটার বলি। ক্লিয়ার কেন? ওকে। এই বর্ণালীটা আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য যদি এটা কনসিডার করি, তুমি দেখো এখানে একটা মিল আছে, ইলেকট্রন কিন্তু সব প্রথম শক্তি স্তরে চলে আসে। সব ইলেকট্রন, উত্তেজিত ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে যদি চলে আসে, তার জন্য যে বর্ণালীটা পাওয়া যায় সেটার একটা নাম দেয় একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে লাইম্যান। তার নাম কি? লাইম্যান। এই কারণে এই বর্ণালীটাকে আমরা বলি লাইম্যান বর্ণালী। এখানে যে বর্ণালীটা পাবো, এখানে যে বর্ণালীটা পাবো সেই বর্ণালীটার নাম কি? আমরা এগুলো নিয়ে কথা বলবো, আমি ভিডিও দেখাবো, জাস্ট আমি একটা টপিক আলোচনা করব। এই কারণে এই বর্ণালীটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। এরকম সিরিজ আকারে পাওয়া যেতে পারে। এটা একজন সায়েন্টিস্টের নাম, তার নাম অনুসারে আমরা কি এখানে নাম রাখা হয়েছে কি লাইম্যান সিরিজ। ওকে। কেস 2 এর ক্ষেত্রে আমরা এটা আলোচনা করতেছি না, কারণ এটা কিভাবে ঘটে সেটার একটা ভিডিওই আসবে, সেই ভিডিওতেই তুমি দেখতে পারবা। বাট আমাদের একটা টপিক আলোচনা করার জন্য আমরা জাস্ট এটা এই ইনফরমেশনটা এরকম দিচ্ছি। মনে করো ইলেকট্রনটা জাস্ট গতিবেগটা এরকম হতে পারে, এটা মনে করো n = 1, এটা n2, এটা ধরে নাও n = 3, এটা ধরে নাও n = 4। মনে করো হাইড্রোজেনের এক্সাইটেড, আমরা হাইড্রোজেনের জন্যই বলবো কারণ এই বিজ্ঞানী লাইম্যানটা হাইড্রোজেনের জন্যই দিচ্ছে, এই কারণে আমরা হাইড্রোজেনের জন্য কনসিডার করতেছি। দেখো এই এক্সাইটেড কোন একটা ইলেকট্রন হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রনটা মনে করো দ্বিতীয় শক্তি স্তরে আসে, 4 নম্বর শক্তি স্তর থেকে ইলেকট্রনটা ধরে নাও যে উত্তেজিত ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে দ্বিতীয় শক্তি স্তরে আসে, অথবা 5 নম্বর শক্তি স্তর থেকে ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে মনে করো দ্বিতীয় শক্তি স্তরে আসে। এই কেস আর এই কেসের মধ্যে পার্থক্য কি? উচ্চ শক্তি স্তর থেকে এখানে প্রথম শক্তি স্তরে আসে, আর এটার মধ্যে পার্থক্য উচ্চ শক্তি স্তর থেকে কোথায়? দ্বিতীয় শক্তি স্তর। এখানেও শক্তি বিকিরিত হয়, এখানেও শক্তি কি হবে? বিকিরিত হবে। এটার জন্য বর্ণালী পাবো, এটার জন্য কি বর্ণালী পাবো। এই বর্ণালী সিরিজটা আবিষ্কার করছে লাইম্যান, এই কারণে এটাকে আমরা লাইম্যান সিরিজ বলি। আর এই সিরিজটা আবিষ্কার করছে তোমার বামার, এই কারণে এই সিরিজটাকে আমরা কি বলি? বামার সিরিজ বলি। কারণ এখানে অনেকগুলো লাইন পাওয়া যায়, এখানে অনেকগুলো কি পাওয়া যায়? লাইন, এই কারণে এটাকে আমরা কি বলি? সিরিজ বলি। এখন দেখো এই ইলেকট্রনটা উচ্চ থেকে নিচে নিম্ন শক্তি স্তরে আসবে, তার জন্য আমি একটা ইলেকট্রনটা একটা শক্তি বিকিরিত করে, ওই বিকিরিত শক্তির রেসপেক্টে আমরা একটা বর্ণালী পাই, একটা আলো পাই। আলোটা পাই কি আকারে? বর্ণালী আকারে। ওই আলোটার এক জায়গা থেকে অন্য জায়গায় যখন গমন করবে তখন সে কি করে বলতো? ওয়েভ আকারে গমন করে। বর্ণালী সে এক ধরনের কি আলো, বর্ণালী যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে সে কি করবে বলতো? এই ধরনের একটা তরঙ্গ সৃষ্টি করে যাবে। যদি বর্ণালীটা তরঙ্গ সৃষ্টি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি গমন করে, তাহলে তার কি থাকবে বলতো? একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এর একটা কি থাকবে? বর্ণালীর কি থাকবে? একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তার একটা তরঙ্গ যদি দৈর্ঘ্য থাকে, সে তার যদি একটা ওয়েভ নেচার বিদ্যমান থাকে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তার কি থাকবে? কম্পাঙ্ক থাকবে, তার তরঙ্গ সংখ্যা থাকবে, ওই বর্ণালীর বা ওই আলোর একটা শক্তি থাকবে। আমি বলছি যে এখানে যে বর্ণালীগুলো পেয়ে থাকি, বর্ণালীগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে কি আকারে? ওয়েভ আকারে। ওয়েভের কিছু বৈশিষ্ট্য আছে। একটা ওয়েভের কি বৈশিষ্ট্য আছে? তার তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তার কম্পাঙ্ক থাকে, তার তরঙ্গ সংখ্যা থাকে। বর্ণালীটা আবার অন্য দিক থেকে কি বলতো? শক্তিও, তাহলে তার কি থাকবে? শক্তিও থাকবে। এই বর্ণালীগুলো, এই যে শক্তি বিকিরণের ফলে যে বর্ণালীগুলো পাওয়া যাচ্ছে,
তার তরঙ্গ দৈর্ঘ্য কি রকম হবে, তার তরঙ্গ সংখ্যা কি রকম হবে, তার কম্পাঙ্ক কি রকম হবে, তার শক্তিটা কি রকম হবে, সেই সম্পর্কিত একটা সমীকরণ বিজ্ঞানী রিডবার প্রতিপাদন করছে। একটা সমীকরণ বিজ্ঞানী রিডবার কি করছে, প্রতিপাদন করছে এদের জন্য। হাইড্রোজেনের উত্তেজিত ইলেকট্রনটা যখন প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে আসবে, তখন তার জন্য একটা বর্ণালী পাবো। ওই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কি রকম হবে, তার কি হবে, তরঙ্গ সংখ্যা কি রকম হবে, কম্পাঙ্ক কি রকম হবে, তার শক্তির মানটা কি রকম হবে, সেই সম্পর্কিত একটা সমীকরণ প্রতিপাদন আছে। সেই প্রতিপাদন, সেই সমীকরণটা আবিষ্কার করছে কে, বিজ্ঞানী রিডবার। উনি একজন সায়েন্টিস্ট, সুইডেনের সায়েন্টিস্ট। তাহলে এই বিজ্ঞানীকে নাম অনুসারে ওই সমীকরণটা করা হয়েছে। এই সমীকরণটা নিয়ে আমরা আলোচনা। তুমি আসলে বুঝতে পারছো কিনা তোমার, তুমি আমাকে একটু কমেন্টসে জানাও। হ্যাঁ, ডিপ তিনি আবিষ্কার করা হয়েছে হাইড্রোজেনের জন্য, কিন্তু পরবর্তীতে আমরা অন্যান্য তোমার পরমাণুর জন্য এটা আমরা কি করি, অন্যান্য আয়নের জন্য আমরা এটা অ্যাপ্লাই করি। যেমন এটার মেইন তুমি কনসেপ্টটা নেবা এক ইলেকট্রন বিশিষ্ট জন্য, কার জন্য, এক ইলেকট্রন। এখন আমরা লিথিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারি, যদি দুটো ইলেকট্রন অপসারিত করি, তখন দুটো দুটো ইলেকট্রন যদি অপসারিত করি, তার জন্য কি হয়, একটা ইলেকট্রন তোমার কি হয় বলতো, থেকে যায়। পরবর্তীতে তোমার অন্যান্য পরমাণুর জন্য এটা অ্যাপ্লাই করে, কিন্তু এটা প্রথম ফার্স্ট এটা কি কার জন্য অ্যাপ্লাই করা হয়েছে, হাইড্রোজেন পরমাণুর জন্য, এবং যাদের একটা ইলেকট্রন থাকবে তার জন্য, এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের জন্য। তাহলে এটা আরো আছে। আর বামা সিরিজ, একজন স্টুডেন্ট বলছে যে বামা সিরিজটা আবার বুঝান। এখানে বুঝানোর কিছুই নাই। এখানে হচ্ছে এই ইলেকট্রনগুলো সব প্রথমে আসছে, দ্বিতীয় থেকে প্রথমে, তৃতীয় থেকে প্রথমে, চতুর্থ থেকে প্রথমে। আর এটার মধ্যে হচ্ছে কি, ইলেকট্রনগুলো সব আসছে কোথায়, উচ্চ শক্তি স্তর থেকে সব ইলেকট্রনগুলো কোথায় আসছে বলতো, দ্বিতীয় শক্তি স্তরে। প্রথম শক্তি স্তরে যদি আসে তাহলে আমরা বলি লাইমান, দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রনগুলো আসে, উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, তাহলে যে বর্ণালীটা পাওয়া যায়, যে বর্ণালীর সিরিজটা পাওয়া যায়, সেটা আবিষ্কার করছে বিজ্ঞানী বামার। তার নাম অনুসারে এটার নাম রাখছে কি, বামা। এখন এটা ইলেকট্রনটা দ্বিতীয় না আসে, ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে আসতে পারতো, তার জন্য আবার একটা নাম আছে। ইলেকট্রনটা কি চতুর্থ শক্তি স্তরে আসতে পারতো, উচ্চ শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে আসতো, সেটা আবার আবিষ্কার করছে আরেকজন বিজ্ঞানী। আমি ওটার মধ্যে যেতে যাচ্ছি না, ওটা আমরা আলাদা টপিক, আমরা ওই অংশে আমরা আলোচনা করব। একটু দেখো, এসব বর্ণালীর, এসব বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, তারপর তরঙ্গ সংখ্যা, যেটাকে আমরা এগুলো সব পড়ায় আসছি দেখবা, তরঙ্গ সংখ্যা যেটাকে আমরা বলি নিউবা, তরঙ্গ সংখ্যা, তারপর কম্পাঙ্ক যেটাকে আমরা বলি কি, নিউ, এবং শক্তি নির্ণয় সম্পর্কিত সমীকরণকে, এটা উঠে নাও, সম্পর্কিত সমীকরণটি হচ্ছে, আমি এরপর এই সমীকরণটি হচ্ছে রিডবার্গের সমীকরণ। আমরা এই রিডবার্গের সমীকরণটা প্রতিপাদন করব, রিডবার্গের সমীকরণ, এটা উঠে নাও। ওকে,
করলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের সাহায্যে বোর্ড বা পাবলিক এক্সাম গুলোতে সব ধরনের কোশ্চেন গুলো এসে থাকে। আমরা তোমাদেরকে থিওরি পড়াচ্ছি কেন, যাতে তোমার বেসিক স্ট্রং হয়। তুমি বাসায় যদি প্র্যাকটিস না করো, এই যে কষ্ট করে যে দেখানো হচ্ছে, এই কষ্টটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে, কোনো তোমার মাথার ভিতরেই থাকবে না। হ্যাঁ, তুমি বাসায় প্র্যাকটিস করো বারবার, তা নাহলে কিন্তু তুমি পারবে না। কিন্তু এখন অনেক ফ্রি টাইম, হ্যাঁ অনেক, তুমি এখন রিল্যাক্স করে আসো। কলেজ করলে এত তুমি ফ্রি টাইম পাবা না, এবং এত তুমি এফোর্টও দিতে পারবে না। তোমার 8টা থেকে 7টা থেকে তোমার 2টা 2:30 পর্যন্ত তোমার কলেজে থাকতে হবে। অলিগুলো তো অন্যান্য কলেজগুলো ল্যাব হয় 4টা 5টা পর্যন্ত। হ্যাঁ, নটরডেম এই ধরনের কলেজগুলোতে ল্যাব হয় 4টা 5টা পর্যন্ত। তখন তুমি বাসা থেকে ব্যাক করে এতগুলো সাবজেক্ট পড়ে, হ্যাঁ তোমার ব্যালেন্স রাখাটা খুবই কঠিন কাজ, খুবই কঠিন। হ্যাঁ, মানে সিক হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে এই 2 বছরের জার্নিটা আসলে খুব চ্যালেঞ্জিং জার্নি। হ্যাঁ, অনেকে সিকও হয়ে যায়। ওকে, আমরা এটা বোরের পরমাণু মডেল থেকে নির্ণয় করব। বোরের পরমাণু মডেল থেকে রিডবার্গের সমীকরণ প্রতিপাদন। রিডবার্গের সমীকরণ প্রতিপাদন। আমরা বোরের পরমাণু মডেল থেকে দেখব। রিডবার্গ আলাদা কনসেপ্ট এটা প্রুভ করছে, আমরা বোরের কনসেপ্ট থেকে এটা দেখব। ওকে, তুমি তো দেখো, আমরা বোর্ডটাকে যদি একটু এখানে যদি একটু কনসিডার করে আসি, এটা হচ্ছে নিউক্লিয়াস আর এই হচ্ছে কক্ষপথ। এখান থেকে ইলেকট্রনটা জাস্ট জাম্প করে উপরে চলে গেল। আমরা বোরের পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য অনুযায়ী, এবং এখান থেকে ইলেকট্রনটা উচ্চ শক্তি থেকে ইলেকট্রনটা জাস্ট এখানে চলে আসে। অর্থাৎ এখানে যে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে উপরে যায়, আসলে ওই ইলেকট্রনটাই উচ্চ থেকে আবার কোথায় আসে বলতো, নিম্নে আসে। এই দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন আসে। আমরা এই কক্ষপথের এনার্জিটাকে আমরা বলছি E1, আর এই কক্ষপথের এনার্জিটাকে আমরা বলছিলাম E2। এই ধরনের কথাগুলো তোমার বলা ছিল। এখানে দেখো, এটা হচ্ছে কি তোমার শোষিত শক্তি ইলেকট্রন, এটা হচ্ছে কি তোমার শোষিত শক্তি। ইলেকট্রন শক্তি শোষণ করতে হয় এই লেভেল থেকে এই লেভেলে, এই কথাগুলো বলছি। আর এটা হচ্ছে কি বলতো, শক্তি বিকিরিত করতে হয়, এটা হচ্ছে বিকিরিত শক্তি। এটা হচ্ছে কি তোমার বিকিরিত শক্তি। এখন এখান থেকে এখানে গেলে কি পরিমাণ শক্তি করতে হবে সেটাও আমরা দেখাইছি। সেটা হচ্ছে কি ডেল্টা ই ইকুয়াল টু কি বলতো, E2 মাইনাস কি বলতো, E1। এই কথাগুলো বলছি। এখানে E1 এর ভ্যালু আমরা লিখছিলাম h/u, E2 এর ভ্যালু আমরা লিখছিলাম কি 2h/u। তাহলে ডেল্টা ই এর ভ্যালু আমরা লিখছিলাম কি 2h/u মাইনাস h/u, এখানে সমান সমান এটা কত বলতো, h/u, এরকম লিখছিলাম। অর্থাৎ নিচ থেকে যদি উপরে যায়, তাহলে h/u পরিমাণ শক্তি তার শোষিত করতে হয়। আবার উপর থেকে যদি নিচে আসতে হয়, তাহলে h/u পরিমাণ শক্তি তার কি করতে হয়, বিকিরিত করতে হয়। অর্থাৎ ডেল্টা ই দ্বারা শোষিত শক্তিও বোঝায়, ডেল্টা ই দ্বারা বিকিরিত শক্তিও বোঝায়। তুমি দেখো নিচ থেকে উপরে, এখানে আছে h/u, এখানে আছে কত 2h/u। উপরে যদি যেতে হয় h/u পরিমাণ শক্তি তার কি করতে হয়, শোষণ করতে হয়, কারণ ডেল্টা ই কত h/u। যখন ইলেকট্রনটা হায়ার থেকে লোয়ারে চলে আসবে, তখন ইলেকট্রনের শক্তি আছে 2h/u, এখানে আসতে হলে হতে হবে কত, h/u। তাহলে তার শক্তি ছেড়ে দিতে হবে কত, h/u। তাহলে এটা কত, ডেল্টা ই ভ্যালু কত, h/u। এই ক্যালকুলেশনটা তোমাকে দেখাইছি। এই ডেল্টা ই মানে হচ্ছে, এই ডেল্টা ই মানে হচ্ছে কি, এটাকে বিকিরিত শক্তিও বলা হবে। কখন বিকিরিত শক্তি বলবো, যখন ইলেকট্রনটা হায়ার থেকে লোয়ারে আসবে। আর ইলেকট্রনটা লোয়ার থেকে যখন হায়ারে যাবে, তখন এই ডেল্টা ই কে আমরা কি বলবো, শোষিত শক্তি। এটা হচ্ছে। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা রিডবার্গের ইকুয়েশনটা আমরা প্রুভ করব। থার্ড দেখো, তাহলে এখান থেকে আমরা কি জানি, আমরা জানি
ডেল্টা ই ইকুয়াল টু E2 মাইনাস E1। E2 মাইনাস কি দ্বিতীয় শক্তি স্তর, E1 মানে কি প্রথম শক্তি স্তর। আমি কথাটাকে একটু যদি ব্যাপক অর্থে যদি বলি, এই E2 আর E1 দ্বারা বোঝায় যে কোনো দুটো শক্তি স্তরের পার্থক্য। E2 আর E1 কে আমি ধরলাম যে কোনো দুটো শক্তি স্তরের কি পার্থক্য। এটা E2 বা E1 দ্বারা আমি নির্দিষ্ট কোনো এটাকে না, এখানে আমি বুঝাইছি E1 দ্বারা প্রথম আর E2 দ্বারা কি দ্বিতীয়, কিন্তু আমি এখানে বুঝাতে চাচ্ছি E2 আর E1 দ্বারা যে কোনো দুটো শক্তি স্তরের পার্থক্য। এটা E1 হতে পারে প্রথম, হতে পারে E2 আর E1 হতে পারে কি দ্বিতীয় তৃতীয় শক্তি স্তরের পার্থক্য, এটা হতে পারে কি তৃতীয় চতুর্থ শক্তি স্তরের পার্থক্য। এটা দ্বারা ইন্ডিকেট করতে পারে, আমি ধরে নিলাম এটা দ্বারা ইন্ডিকেট করতে পারি আমি কি পঞ্চম এবং কি তোমার প্রথম শক্তি স্তরের পার্থক্য। এন্ড তুমি বলবা স্যার পঞ্চম শক্তি স্তরের জন্য E5 দেন, তো E5 দেওয়া যায়, কিন্তু আমি সবার জন্য আমি এটা ইন্ডিকেট করছি। E2 E1 মানে কি যে কোনো দুটো শক্তি স্তর, পঞ্চম এবং প্রথম এটারও আমি পার্থক্য নির্ণয় করছি E2 E1 দ্বারা, প্রথম আর দ্বিতীয় এটাও পার্থক্য নির্ণয় করছি E2 E1 দ্বারা, এটা আমি ইন্ডিকেট। তুমি তো দেখো আমি কোশ্চেন নিব, আগে একটু বোঝার ট্রাই করো। আমরা শক্তির একটা ইকুয়েশন পড়ে আসছি, En ইকুয়াল টু, এখানে আমরা পড়ছি এভাবে -2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4, আর এটার ক্ষেত্রে n স্কয়ার বাই x স্কয়ার, এই একটা ইকুয়েশন পড়ে আসছে। এই একটা n তম শক্তির সমীকরণ, এটা আমরা পড়ে আসছি। তুমি দেখো এখানে n তম শক্তির সমীকরণ হচ্ছে এটা। তুমি দেখো আমরা যদি এখানে দ্বিতীয় শক্তি স্তরের জন্য যদি ধরি, তাহলে এখানে হতো কি E2 2, তাহলে এখানে যদি দ্বিতীয় শক্তি স্তরের জন্য যদি বলি, তাহলে এখানে হয় -2 পাই স্কয়ার m, এটা কি z e স্কয়ার। এটা দেখো দ্বিতীয় শক্তি স্তরের জন্য এই n এর ভ্যালুটা আমি ধরলাম কি n, এটাকে n2 দ্বারা রিপ্রেজেন্ট করছি, আর এটাকে x স্কয়ার। তুমি দেখো এখানে অ্যাপ্লাই করছি, দ্বিতীয় শক্তি স্তর n মানে 2 ধরে নাও, এখানে n এর জায়গায় কত হবে 2 হওয়া উচিত, এটাকে n এর জায়গায় 2 না ধরে দ্বিতীয় শক্তি স্তরের জন্য শক্তি স্তরটাকে আমি ধরলাম কত n2। এখন দেখো প্রথম শক্তি স্তরের জন্য আমি কি লিখতে পারি, এই হচ্ছে মাইনাস, এই তোমার মাইনাস, তাহলে প্রথম শক্তি স্তরের জন্য আমি লিখতে পারি কি n এর জায়গায় কি লিখব n1, বা e n এর জায়গায় কত হবে 1, তাহলে এই ইকুয়েশনটা কি হয় দেখো, এই ইকুয়েশনটা আসলে হয় কি দেখো, এই তোমার সূত্রের মাইনাস, এই মাইনাস এই 2 পাই স্কয়ার m, এই z স্কয়ার, এই e টু দি পাওয়ার 4, আর এখানে কি প্রথম শক্তি স্তরের জন্য এটা n1 e স্কয়ার, আর এটা কি h স্কয়ার। এই তো লেখা যায় কিনা, তুমি দেখো মাইনাস আর এই মাইনাস এটা দ্বারা ইন্ডিকেট করে কি প্লাস, এই তোমার প্লাস, মাইনাস মাইনাস যদি প্লাস হয় তাহলে এই অংশটা আমি আগে লিখলাম, এই অংশটাকে আমরা কি লিখলাম এখানে আমরা প্রথমে লিখলাম। তুমি দেখো এটা মাইনাস মাইনাস কি প্লাস, তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এই ইকুয়েশনটাকে আমরা একবারে লিখি না, একবারে লেখার দরকার নেই, আমরা অনেকে বুঝবো না। এই মাইনাস মাইনাস প্লাস এটাকে আমি প্রথমে লিখলাম 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4, এটা n1 h স্কয়ার মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস এটাকে আমরা এখানে লিখছি, আর এই অংশটা এই মাইনাস মানে এই মাইনাস, এই অংশটাকে আমরা এখানে লিখলাম 2 পাই স্কয়ার m, এটা একটু দেখো এটা z স্কয়ার হবে e টু দি পাওয়ার 4, ওকে 2 পাই স্কয়ার m, এটা z স্কয়ার, এটা e টু দি পাওয়ার 4, আর এখানে আছে কি n2 স্কয়ার, এটা আমরা h স্কয়ার লিখলাম। তুমি দেখো এই সমীকরণের মধ্যে আমি এটা এখান থেকে ডিলিট করে দেব, আচ্ছা ডিলিট করার আগে আমি একটু ই করে নিই, ওকে তুমি তো দেখো এই সমীকরণের মধ্যে কমন কোনটা যায় দেখো তো, 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 h স্কয়ার, দেখো এই অংশটা কমন,
তাহলে এখান থেকে আমি যদি কমন অংশটা নিই 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 আর এই হচ্ছে কি তোমার h স্কয়ার কমন নিলাম, তাহলে এখানে থাকে কি 1 বাই n1 স্কয়ার আর মাইনাস 1 বাই কি বলতো n2 স্কয়ার। এটা হয় এক নম্বর। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল্টা ই, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ডেল্টা ই। তুমি দেখো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা সেটা তুমি আমাকে কমেন্টসে জানাও। তার আগে আমি এটা 20 সেকেন্ডে আমি এটা তোমাকে করে দিচ্ছি। ডেল্টা ই ইকুয়াল টু e2 মাইনাস e1, এটা বোরের মডেল থেকে আমি জানি। বোরের মডেল থেকে আমরা এই ইকুয়েশনটা n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির সমীকরণটা আমরা লিখছি। এটা হচ্ছে কি e2 মানে n এর জায়গায় কত হবে 2, তাহলে এটা যদি 2 হয় তার মানে জাস্ট পাই কনস্ট্যান্ট m কনস্ট্যান্ট z কনস্ট্যান্ট e কনস্ট্যান্ট n মানে কি দ্বিতীয় কক্ষপথ হবে। দ্বিতীয় কক্ষপথের জন্য এটা n না লিখে এটাকে n2 লিখছি। এটা e1 প্রথম কক্ষপথের জন্য এটাকে n না লিখে এখানে n1 লিখছি। তুমি দেখো এই মাইনাস এই হচ্ছে সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস যদি হয় এই অংশটা আমি প্রথমে লিখছি এই অংশটা আমি পরে লিখছি। এখান থেকে তোমার কমন যায় কোন অংশটা 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 বাই h স্কয়ার। এখান থেকে এটা কমন গেলে 1 বাই n1 স্কয়ার, এই তোমার মাইনাস আর এখান থেকে হবে 1 বাই n2 স্কয়ার। এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই ইকুয়েশনটা অনেক মজার একটা ইকুয়েশন। হ্যাঁ, একটু দেখো এখানে এখানে দেখো আমি এই লাইনটা জাস্ট উপরে লিখতেছি, এই লাইনটা নিচের এই লাইনটা, কারণ এখান থেকে আমরা এই লাইনটাকে আমরা উপরে লিখতেছি। দেখো এই লাইনটায় ডেল্টা ই ইকুয়াল টু 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 এই h স্কয়ার আর z স্কয়ার কিন্তু আলাদা লিখলাম, তার কারণ আছে এটা হচ্ছে 1 বাই n1 স্কয়ার আর 1 বাই কি n2 স্কয়ার, এটা আলাদা লিখলাম। তুমি তো দেখো এটাকে একটু ডিলিট করে দিই, এই হচ্ছে এটা বুঝা ট্রাই করো। পাই হচ্ছে কনস্ট্যান্ট, m মানে হচ্ছে ভর, e মানে ইলেকট্রনের চার্জ এটাও কনস্ট্যান্ট, h এটাও কনস্ট্যান্ট, z এটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্টর জন্য, এটা হাইড্রোজেন হতে পারে, এক ইলেকট্রন বিশিষ্ট হতে পারে কি হিলিয়াম আয়ন লিথিয়াম আয়ন। তাহলে এই কনস্ট্যান্ট এই টোটাল এই রাশিটাকে এই z কে আমরা একটু বাদ দিয়ে দিলাম, z কে যদি আমি সহ নিই তাহলে শুধু হাইড্রোজেনের জন্য হয়ে যায়, আর যদি আমি z কে বাদ দিয়ে রাখি তাহলে আমার এই জেডটা হতে পারে লিথিয়াম আয়ন, হতে পারে হিলিয়াম আয়ন, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য হবে, এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের জন্য আমি ইকুয়েশনটা তৈরি করব। এই টোটালটাই হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে বিজ্ঞানীকে রিডবার্গ এই কনস্ট্যান্টকে তোমার আর এইচ দ্বারা রিপ্রেজেন্ট করছে। আর মানে হচ্ছে রিডবার্গ, আর এটা হাইড্রোজেন পরমাণুর জন্য তিনি করছিল, এই কারণে লিখছে RH, এজন্য কি RH। এই কনস্ট্যান্টকে তিনি কি দ্বারা রিপ্রেজেন্ট করছে RH। আমরা একটা কনস্ট্যান্টকে এই টোটালটা একটা কনস্ট্যান্ট বা কনস্ট্যান্টের একটা অনুপাত, একটা অনুপাতকে আমরা একটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা আমরা করি কি k দ্বারা বা অন্য কোনো টার্ম দ্বারা।
রিডবার্ড তার নামটা স্মরণ করার জন্য কি দ্বারা রিপ্রেজেন্ট করছে হার আর দ্বারা আর এটা কার জন্য হাইড্রোজেন পরমাণুর জন্য এটা এই করা হয়েছিল এই কারণে এখানে লিখছে কি আর এই টোটাল ভ্যালুটাকে তিনি লিখছে কি 2 পাই স্কয়ার m টি টু দি পাওয়ার 4 এটা কি h স্কয়ার এই আরএস কি বলা হয়েছে কি রিডবার্ড ধ্রুবক এই আরএস টাকে বলা হয়েছে কি তোমার রিডবার্ড কি বলতো ধ্রুবক এই যেহেতু আরএস করবে এই টোটাল কনস্ট্যান্টকে কি বলছে আরএস এটাকে আমরা কি বলছে রিডবার্ড ধ্রুবক এই টোটালটার জায়গায় যদি আমি আর এই যদি বসায় দেই তাহলে এটা হবে কি জেড স্কয়ার এটা 1/n স্কয়ার 1 কি বলতো n স্কয়ার এটাকে ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাওয়া যায় ভ্যালুটা আমরা বলবো পরে এটাকে আমি ধরলাম কত বলতো 1 নং ইকুয়েশন এখানে মজার ব্যাপার হচ্ছে এই রিডবার্ড কনস্ট্যান্টটা এটা ইকুয়েশনের উপর ডিপেন্ড করে এই আরএস টা ডেল্টা ই এর সাথে রিলেটেড ই মানে কি শক্তি দুটো ডেল্টা ই মানে কি দুটো শক্তির কি বলতো পার্থক্য এই ডেল্টা ই টাকে আমি বলে আসছি বিকিরিত শক্তি অথবা কি শোষিত শক্তি এই ডেল্টা ই টাকে আমি বলছি কি তোমার এটা হতে পারে বিকিরিত শক্তি অথবা হতে পারে কি শোষিত শক্তি এটা যখন ডেল্টা ই এর সাথে থাকবে তখন আরএস কনস্ট্যান্টটা হবে এই রেশিওটা যখন এই আরএসটা অন্য একটা ইকুয়েশনে থাকবে তখন এই আরএস এর এই কনস্ট্যান্টের অনুপাতটা এরকম থাকবে না ভিন্ন রকম হয়ে যাবে আমি আবারো বলছি আরএস দ্বারা শুধুমাত্র এই অনুপাতকে ইন্ডিকেট করবে এটা না এই ইকুয়েশনের জন্য আরএস এর অনুপাত কোনটা জাস্ট এই ভ্যালুটা এই ইকুয়েশনের জন্য আরএস এর ভ্যালু কোনটা এটা যদি তোমার ইকুয়েশন যদি চেঞ্জ হয় তখন আরএস এর ভ্যালুটা আরএস এর জন্য কি হবে অন্য একটা ইন্ডিকেট করবে যেমনটা আমি একটু দেখাচ্ছি আমি যদি এটাকে একটু মডিফাই করি আমার এই লাইন দ্বারা আমি ধরে নিলাম কিছুই বুঝো না আমি যদি এটা পরবর্তী লাইনে আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি ডেল্টা ই কে আমরা যদি ভাঙাই তাহলে পাই এইচসি বাই ল্যামডা ডেল্টা ই ইকুয়াল টু আমরা জানি কি বলতো এইচসি বাই কি বলতো ল্যামডা কারণটা কি আর এটা ইকুয়াল টু কি বলতো আর এ জেড স্কয়ার 1/n1 স্কয়ার আর 1 কি বলতো n2 স্কয়ার একটু দেখো যেহেতু বোরের মডেল থেকে কি জানি ডেল্টা ই ইকুয়াল টু কি h নিউ আর নিউ ইকুয়াল টু আমরা শিখে আসছি কি বলতো c বাই কি বলতো ল্যামডা এটা আমরা শিখে আসছি ডেল্টা ই ইকুয়াল টু কত h নিউ আর এটা মানে কি নিউ মানে কি c বাই ল্যামডা তাহলে ডেল্টা ই ইকুয়াল টু hc বাই ল্যামডা তাহলে এখানে একটু দেখো আমরা এখানে ল্যামডা না 1 বাই ল্যামডা আছে দেখো 1 বাই ল্যামডা বোঝার ট্রাই করো এটা কি তোমার 1 বাই কি তোমার ল্যামডা আমি এই ইকুয়েশনটাকে একটু দেখো এটাকে 1 নং এটাকে 1 দাও আর এটাকে তুমি 2 দাও এটাকে তুমি 2 দাও এই ইকুয়েশনটা একটু ডিলিট করি তাহলে তোমাকে একটু বুঝতে পারবো না আমরা যদি 1 নং থেকে যদি একটু কনসিডার করি দেখো 1 নং হতে এটা ডেল্টা ই ইকুয়াল টু 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 এটা তোমার h স্কয়ার এটা তোমার z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার মানে এই লাইনটা আবার লিখলাম এখানে 1 নং হতে তুমি দেখো ডেল্টা ই ইকুয়াল টু hc বাই ল্যামডা আর এটা কি 2 পাই স্কয়ার m এটা কি e টু দি পাওয়ার 4 এটা h স্কয়ার এটা z স্কয়ার এটা কি 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার বোঝা ট্রাই করো এখানে সাইড নোটে লিখলাম যেহেতু ডেল্টা ই ইকুয়াল টু h নিউ আর নিউ মানে কি hc বাই কি বলতো ল্যামডা আমি এখানে কিছুই করি নাই জাস্ট এই লাইনটাই এখানে আমি আবার লিখছি 1 নং হতে ডেল্টা ই জানি hc বাই কি ল্যামডা এখানে ল্যামডা না এটা হচ্ছে 1 বাই ল্যামডা এই hc টাকে আমি নিচে নিয়ে যাব একটু দেখো এই hc টাকে আমি নিচে নেব হরে এটা যদি হরে যদি নেওয়া হয় একটু দেখো
h আর h স্কয়ার এটা মিলে তৈরি হবে h কিউব, আর এই c টাকে নিচে নিয়ে গেলে এটা হবে ch কিউব, আর এটার ক্ষেত্রে কি হবে 2 পাই স্কয়ার m, এটা কি e টু দি পাওয়ার 4, আর এটা কি z স্কয়ার, এটা হচ্ছে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। বুঝা ট্রাই করো, এটা এ পর্যন্ত। আমি আবার বলছি লাইনটা, এই লাইনটা এখানে লিখছি ডেল্টা ই hc বাই কি ল্যামডা লিখছি, এই লাইন এই আর এটাই h এখানে যদি যায় তাহলে কি হবে h কিউব, c এখানে আসলে c, তাহলে এই টোটাল রেশিও, আর এখানে 1 বাই ল্যামডা। এই সমীকরণে তুমি দেখো পাই কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, e কনস্ট্যান্ট, c কনস্ট্যান্ট, আলোর বেগ এটাও কনস্ট্যান্ট, h কিউব এটাও কি তোমার কনস্ট্যান্ট। এই সমীকরণে এই রেশিওটাকে বলা হয় কি রিডবার্গ। তুমি বোঝা ট্রাই করো, আর এই যখন ডেল্টা ই এর সাথে ছিল তখন এই রেশিওটাকে বলা হয়েছে কি আরএস, আবার এটা যখন তোমার ল্যামডার সাথে থাকবে তখন এই রেশিওটাকে বলা হবে কি তোমার আরএস। অর্থাৎ এখানকার আরএস এর ভ্যালু আর এখানকার আরএস এর ভ্যালু কি তোমার এক না, ভিন্ন। এখানকার আরএস এর ভ্যালু আর এখানকার আরএস এর ভ্যালু কি তোমার এক না। আমি দেখাই দেব এই সমীকরণের জন্য আরএস এর ভ্যালুটা তুমি কত বসাবা, আর এই সমীকরণের জন্য আরএস এর ভ্যালুটা কত বসাবা। এই সমীকরণে আরএস এর জন্য এই রেশিওটাকে কনসিডার করা হয়, আর এই সমীকরণে আরএস, এই সমীকরণে এই রেশিওটাকে আরএস এর জন্য কি করা হয়, কনসিডার করা হয়। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 1 বাই ল্যামডা ইকুয়াল টু আরএস, একটু দেখো এটা আরএস জেড স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস এটা কি 1 বাই n2 কি স্কয়ার। এটাকে আমরা লিখলাম কত, এটা 2 আছে, এটা লিখলাম আমরা 3, এটাকে আমরা লিখছি কত 3। এই 2 নংটাকে আমরা রিডবার্গের সমীকরণ বলি, 3 নংটাকেও আমরা রিডবার্গের সমীকরণ বলি। এটাও আমাদের ব্যবহার হতে পারে, এটাও আমাদের ব্যবহার হতে পারে। আরএস টা যখন শক্তির সাথে থাকবে, এনার্জির সাথে থাকবে, তখন আরএস এর ভ্যালুটা হবে একরকম, আর এখানে আরএস টা যখন ল্যামডার সাথে থাকবে তখন তার অনুপাতটা যেহেতু ভিন্ন, এই কারণে তাহলে আরএস এর ভ্যালুটাও কি হবে বলতো, ভিন্ন হবে। এই আরএস এর ভ্যালু আর এখানকার আরএস এর ভ্যালু তোমার কি হবে না বলতো, এক হবে না। তাহলে এখানকার এটাকে আমরা 3 নং দিব, কিন্তু এখানে লিখতে হবে যেহেতু এখানে আর এইচ ইকুয়াল টু 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4, এটা ch কিউব, এটা হচ্ছে রিডবার্গ। দেখো এই পর্যন্ত আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও, এই পর্যন্ত কথাগুলো বুঝতে পারছো কিনা।
ওকে, এটা দেখো আমি তোমাকে আবার বলছি। আর রিন, তোমার কোশ্চেনটা আমি দেখতে পাইছি, আমি এটা প্রতিপাদন করে নিই, তারপর আমি তোমার কোশ্চেনের অ্যানসারে আসতেছি। দেখো এই সমীকরণটাকে আমি জাস্ট এখানে লিখছি, দেখো 1 নম্বরে এই সমীকরণ আমরা ডেল্টা ই ইকুয়াল টু, আমরা বোরের কনসেপ্ট থেকে জানি, দেখো যে এই সাইডে আমি লিখে দিয়েছিলাম এস নিউ, আগের লেকচারেও লেখা আছে, তুমি একটু দেখো, নিউ ইকুয়াল টু সি বাই ল্যাম্ডা, তাহলে ডেল্টা ই ইকুয়াল টু এসি বাই ল্যাম্ডা, এই তোমার এসি, এই 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4 h স্কয়ার এই z স্কয়ার 1 বাই n স্কয়ার 1 বাই n স্কয়ার, মানে কোন পরিবর্তন hc বাই ল্যাম্ডা মানে কি 1 বাই ল্যাম্ডা এখানে আছে, এই এই h কে, এই h কে আমরা কি করলাম নিচে নিয়ে আসলাম, হরে হরে নেওয়া যায় না, এই অংশটা এখানে আনা যায় কিনা, তাই এটা যদি এখানে আনি, এটা হচ্ছে h স্কয়ার আর এখানে আছে কি h, h স্কয়ার আর h গুণ করলে কি হবে h কিউব, আর এখানে c হলে কি হবে c স্কয়ার, মানে hc আর h স্কয়ার গুণ করলে কি হবে c কিউব, মানে এই মানটা এখানে নিয়ে গেছে আর কিছু, আর এখানে 1 বাই ল্যাম্ডাটা থেকে গেছে, তাহলে এই 1 বাই ল্যাম্ডা 2 পাই স্কয়ার m ই টু দি পাওয়ার 4 বাই h স্কয়ার, এটা এদিকে চলে আসলে কি হবে c কিউব আর বাকি ক্যাপিটাল, এটা টোটালটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে এই ইকুয়েশনের জন্য আমরা rh, অর্থাৎ যখন এটা ডেল্টা ই এর সাথে থাকবে তখন rh এর অনুপাতটা হবে একরকম, যখন এটা ল্যামডার সাথে থাকবে তখন rh দ্বারা অনুপাতের কনস্ট্যান্টকে ইন্ডিকেট করবে একটু অন্যরকম, অর্থাৎ এই সমীকরণে rh এর ভ্যালু আর এই সমীকরণে rh এর ভ্যালুটা তোমার একই রকম, আমি এই কথাটা বলছি। আর এখান থেকে ক্যালকুলেশন কি hc বাই ল্যামডা, এটাকে আমি লিখতে পারি 1 বাই ল্যামডা, আর hc এখানে আছে এই পাশে আনলে এটা কোথায় চলে যাবে নিচে, এটা আর এটা যদি গুণ করি তাহলে এটা c কিউব, এটা এই পর্যন্ত। এখন দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট থাকার কথা না, ওকে, কারো কোনো ডাউট আছে কিনা এখন বলো এই পর্যন্ত। ওকে, নুসরাত তুমি কি বুঝতে পারছো? নুসরাত, একটু দেখো, এখন দেখো এই ইকুয়েশনটা মাথায় রাখবা, আমাদের ইকুয়েশন হইছে 2, আমাদের ইকুয়েশন হইছে কত 3, এটাও রিকভারিং ইকুয়েশন, আমরা 1 বাই ল্যামডা এই অংশটাকে আমরা বলি কি, দেখো একটু দেখো 1 বাই ল্যামডা এই অংশটাকে আমরা কি বলি জানো তো, নিউ বার তরঙ্গ সংখ্যা, এটা আমরা প্রমাণ করে আসছিলাম। এই লাইনের পরের লাইনে যদি লিখতে চাই 1 বাই ল্যামডা, এটাকে আমরা বলি নিউ বার তরঙ্গ সংখ্যা, এটা দেখবে যে তোমার খাতায় প্রমাণ করা আছে 1 বাই ল্যামডা ইকুয়াল টু নিউ বার মানে তরঙ্গ সংখ্যা, এই হচ্ছে আর এইচ, এই হচ্ছে জেড স্কয়ার, এই বাই 1 বাই n1 স্কয়ার মাইনাস এটা কি 1 বাই কি বলতো n2 স্কয়ার, এটা হচ্ছে মনে করো জান, আমরা এই সমীকরণের সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, এই সমীকরণের সাহায্যে আমরা তরঙ্গ সংখ্যা নির্ণয় করতে পারবো, আর উপরে যে ডেল্টা ই ছিল এটার সাহায্যে আমরা বিকিরিত শক্তি অথবা শোষিত শক্তির মান আমরা নির্ণয় করতে পারতাম, এটা হচ্ছে এটা। দেখো আমরা যদি মনে করো এই ইকুয়েশনটা আমরা জানি, একটু দেখো আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু লিখি c ইকুয়াল টু নিউ ল্যামডা, একটু দেখো আমরা এটা এখান থেকে একটু দেখি, এই 3 নং ইকুয়েশনটাকে আবার আমি লিখলাম, দেখো তোমার সহজ করার জন্য অন্যভাবে লিখতে পারতাম, 3 নং ইকুয়েশনটাকে আমি আবার লিখলাম, এটা 1 বাই ল্যামডা, এটা আর এইচ, এই তোমার জেড স্কয়ার, এই হচ্ছে 1 n স্কয়ার 1 বাই n2 স্কয়ার, তুমি দেখো
আমরা লাস্টে ওই মানটা একটু রেখে দিলাম, এই সমীকরণটাকে আমরা আবার লিখলাম, কারণ আমরা আরেকটা ইকুয়েশন তৈরি করব। দেখো এখান থেকে আমরা জানি কি c ইকুয়াল টু নিউ ল্যামডা। যেহেতু c ইকুয়াল টু নিউ ল্যামডা, আমি এখান থেকে 1 বাই ল্যামডা যদি লিখি, 1 বাই ল্যামডা বুঝি তো, ল্যামডা যদি এদিকে আসে তাহলে 1 বাই ল্যামডা, আর এই c টা যদি এখানে যায় তখন হবে নিউ বাই c। আমি আবার বলছি, ল্যামডা এখানে যদি আসে হরে আসবে 1 বাই ল্যামডা, c এখানে গেলে হরে যাবে তো নিউ বাই c। তাহলে 1 বাই ল্যামডার জায়গায় আমি কি লিখতে পারি, নিউ বাই, এটা হচ্ছে নিউ 9 এর মতো, এটা c, এটা r h, এটা z স্কয়ার 1 বাই n স্কয়ার 1 বাই কি বলতো n স্কয়ার। তাহলে এখানে কি নিউ যদি লিখি, তাহলে দেখো r h এটা হচ্ছে z স্কয়ার, c যদি এখানে গুণ হয়ে যায় তাহলে এটা হবে 1 n স্কয়ার, এটা কি 1 n স্কয়ার। এটাকে আমরা বললাম কি 5 নম্বর। তাহলে সমীকরণ 2 এটার সাহায্যে নির্ণয়, এটা রিডবার্গের সমীকরণ, যেটার সাহায্যে বিকিরিত শক্তি ও শোষিত শক্তি নির্ণয় করা যায়। সমীকরণ 3 এটার সাহায্যে, এটাও রিডবার্গের সমীকরণ, যেটার সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। সমীকরণ 4 এটাও রিডবার্গের সমীকরণ, যেটার সাহায্যে তরঙ্গ সংখ্যা নির্ণয় করা যায়। এটা হচ্ছে তোমার সমীকরণ 5, এটাও রিডবার্গের সমীকরণ, যেটার সাহায্যে কি নিউ মানে কি কম্পাঙ্ক নির্ণয় করা যায়। অর্থাৎ সমীকরণ 2 3, অর্থাৎ 2 এটা দ্বারা ইন্ডিকেট করে কি বিকিরিত বা শোষিত শক্তি, কমা এটা হচ্ছে 3 এটার সাহায্যে নির্ণয় করা যাবে তরঙ্গ দৈর্ঘ্য। এটা দেখো 4 এটার সাহায্যে নির্ণয় করা যাবে তরঙ্গ সংখ্যা, এবং 5 এটার সাহায্যে নির্ণয় করা যাবে কি কম্পাঙ্ক। এটা কি কম্পাঙ্ক। 5 হচ্ছে রিডবার্গের সমীকরণ, এটা কি রিডবার্গের, এটা কি হবে সমীকরণ, এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। এখন হচ্ছে তোমার বিকিরিত বা শোষিত শক্তিতে যে রিডবার্গ আরএইচ আছে, আর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কম্পাঙ্কে যে আরএইচ আছে, এই আরএইচ আর বিকিরিত শক্তির কিন্তু আরএইচ কিন্তু আমরা এক ধরে নেই, ভিন্ন ধরছি। অর্থাৎ বিকিরিত শক্তির জন্য আমরা যে আরএইচটা লিখব, আর শোষিত শক্তির, বিকিরিত শক্তি বা শোষিত শক্তির জন্য যে আরএইচ এর ভ্যালু লিখব, তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা এবং কম্পাঙ্কের ইকুয়েশন যখন ব্যবহার করব, সেখানে আরএইচ এর ভ্যালুটা তোমার কি হবে বলতো, ভিন্ন হবে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা এবং কম্পাঙ্কের আরএইচ এক হবে এই তিনটার জন্য, আর বিকিরিত শক্তির জন্য আরএইচ এর ভ্যালুটা কি হবে, ভিন্ন হবে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও।
শোনো, আমাদের এই চ্যাপ্টারে যতগুলো ইকুয়েশন ছিল আমি সবগুলো ইকুয়েশন দেখাইছি। আজকে ইকুয়েশন শেষ, আর ইকুয়েশন আর আসবে না। হ্যাঁ, না তুমি এই জিয়া এই ধরনের কথাবার্তা বললে হবে না। হ্যাঁ, অনেক ইকুয়েশন পড়া হয়েছে, তোমার কথাই তো আর হবে না। কেউ হয়তো আদায়ের কথা বলবে না। তোমার একটা লেকচারে একটা ফিনিশিং আছে। হ্যাঁ, তুমি পড়তে চাও ডিটেলস, আমি যদি হঠাৎ করে একটা ইকুয়েশন নিয়ে আসতাম তাহলে তুমি কিন্তু বুঝতে পারতা না। হ্যাঁ, আমাদের শেষ যতটুকু আছে অতটুকু আমরা করে যাব। তারপর আমাদের ইকুয়েশন শেষ, ইকুয়েশন আর আসবে না, ইকুয়েশন আর আসবে না। এখন আমরা দুইটা আরএস এর ভ্যালু দেখব। হ্যাঁ, আর ইকুয়েশন এই কয়টা আমরা দেখব সাজায়। এখানে সব কয়টা ইকুয়েশন এক। আমি এখানে চারটা ইকুয়েশন লিখছি, চারটা ইকুয়েশন যদি আমি পর পর করে সাজাই, একটার পর একটা যদি সাজাই, তুমি দেখবে সব এক, ইজিলি মনে রাখা যায়, কোনো কঠিন না। তুমি দেখবা আমি এখানে নোটের ক্ষেত্রে একটু দেখো, আমরা ডেল্টা ই এর ক্ষেত্রে আরএস, একটু দেখো ডেল্টা ই এর ক্ষেত্রে আরএস এটা হচ্ছে 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার 4, এটা হচ্ছে h স্কয়ার। আমরা এটা একটু দেখব। তোমাকে যদি আমি সরাসরি যেতাম তোমার অনেক রকম কোশ্চেন আসতো, এটা মনে করে নাও। হ্যাঁ, পৃথিবীর 1/3 হচ্ছে কাল্পনিক। হ্যাঁ, এই ধরনের অনেক রকম কথাবার্তা চলে আসতো। এখন দেখো, এখন 2 পাই স্কয়ার m, সবাই ক্যালকুলেটর নাও, h স্কয়ার। তুমি দেখো এটা 2 পাই স্কয়ার 3.1416 স্কয়ার, ইলেকট্রনের ভর 9.1 10 ইনভার্স 28। আগে একটু বোঝার ট্রাই করো। ইলেকট্রনের চার্জ 4.8 10 ইনভার্স কত 10, এত 4। আর h স্কয়ার 6.626 10 ইনভার্স 27। এখন এখান থেকে আমরা কিন্তু ডেল্টা ই এর ক্ষেত্রে লিখছি আরএস, এই রেশিওটাকে আমরা আরএস বলছি। এখান থেকে দেখো ক্যালকুলেশন করো তো কত আসে। শোনো, এই আরএস এর ভ্যালুটা যদি অন্য দিনে হয়, তোমার স্টার্টিং ই তোমার আধা ঘন্টার উপরে চলে যাবে। হ্যাঁ, এখন আমাদের একটা গতি আছে, ঠিক আছে, এই কারণে ইজিলি ই করা যাবে। এত দুষ্টমি করো, অল্প একটু অল্প অল্প। তুমি একটু দেখো, আর আরেকটা কাজ করতে পারি তোমাকে শর্টকাটে পড়াইতে, যে একটা চ্যাপ্টারের ফোকাস পয়েন্ট যেগুলো আছে জাস্ট সেগুলো নোট করলে তোমার ভুলেও চলে আসবে, প্লাস হবে। হয় তুমি ডিটেইলসে পড়লে তোমার টাইম দিতে হবে, আর শর্টকাটে পড়লে সেটাও তুমি আমার ইনবক্সে জানাও বা কমেন্টসে জানাও যে স্যার আমি এভাবে করতে চাই, সেভাবে আমি করে দিতে পারবো। এখন এটা ক্যালকুলেশনটা করো। এটা দেখো 2 পয়েন্ট, এটা ক্যালকুলেশন করো। এটা হচ্ছে 2 ইনটু 3.1416, এটা কি স্কয়ার ইনটু, আমাদের ইকুয়েশন সব শেষ, সমস্যা নেই, 9.1 মাইনাস 28 ইনটু 4.8, এটা ইনটু মাইনাস 10।
হ্যাঁ একটু একটু তাড়াতাড়ি করো, আমি যেটা লিখতেছি আমি সেটা ঠিক আছে কিনা একটু দেখো। এটা দেখো তোমাদের মান কত আসছে, তোমাদের মান কত আসছে? হ্যাঁ 2.171, আচ্ছা 1718 ইনটু 10 ইনভার্স 11। দেখো এটা আরএস এর সাথে রিলেটেড, এটা আরএস টা ডেল্টা ই এর সাথে রিলেটেড। ডেল্টা ই মানে শক্তি, শক্তির একক হয় জুল নাইলে কি আরডি। তুমি একটু বোঝার ট্রাই করো, আমি যে এখানে মানগুলো বসাইছি সব সিজিএস এ মান বসাইছি। সিজিএস এ যদি মান বসাই তাহলে ডেল্টা ই শক্তির এককটা হবে কিসে আরগে। এই এইচ এর এই ভ্যালুটা আমরা কিসে পাবো আরগে পাবো, এটা আমরা কিসে পাবো আরগে পাবো। আমি আবার বলছি আরএস টা এখানে রিলেটেড কার সাথে ডেল্টা ই। তাই ডেল্টা ই মানে কি শক্তি, শক্তির এককটা জুলে হবে নালে কি আরগে। আমি এখানে মানগুলো বসিয়েছি কোন এককে সিজিএস এ, সিজিএস এর শক্তির একক কি আর। এই কারণে এখানকার এককটা কিসে আসবে আরএস এর ইউনিটটা কিসে আসবে আরগে আসবে। তুমি দেখো আরটাকে আমি যদি জুলে কনভার্ট করি তাহলে আমরা কি জানি বলো তো 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর। অর্থাৎ তুমি যদি আরগে যাও 10 টু দি পাওয়ার 7 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আর যদি তুমি কি হও জুলে আসো তাহলে 10 টু দি পাওয়ার 7 দ্বারা তোমাকে কি করতে হবে ডিভাইড করতে হবে। এটাকে 10 টু দি পাওয়ার 7 দ্বারা যদি তুমি ডিভাইড করো তাহলে এটার ভ্যালুটা কত আসে 2.1718 10 ইনভার্স এটা 18 জুল। বাট এটার আমরা অ্যাকচুয়ালি আমরা যখন ম্যাথ করব তখন এটার মানটা জাস্ট 2.18 10 ইনভার্স 18 জুল। এটা ম্যাথ করার ক্ষেত্রে এই মানটা আমরা কনসিডার করব, ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি এই মানটা আমরা কি করব কনসিডার করব। কখন কনসিডার করব যখন ডেল্টা ই এর সাথে আরএসটা থাকবে, ওই আরএস এর জন্য এই মানটা আমরা কি করব বলতো কনসিডার। এখন যদি এটা যদি ল্যামডার সাথে থাকতো তাহলে এই মান কনসিডার করা কি তখন যাবে না, এই মানটা তখন আমরা কি কনসিডার করা যাবে না। এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। তুমি দেখো আমরা একটা মান তোমার সিজিএস এ নিতে পারি, একটা মান আমরা এমকেএস এ নিতে পারি, সমস্যা কি আমরা সিজিএস এর ক্ষেত্রে এই ভ্যালু হবে, এমকেএস এর ক্ষেত্রে এই ভ্যালু হবে। ক্লিয়ার কিনা? তুমি দেখো এটা হচ্ছে নোট, নোট ডেল্টা ই এর ক্ষেত্রে। এখন দেখো আমরা যদি সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা একটু দেখি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এটা দেখো এখন সেকেন্ড কেসের ক্ষেত্রে এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে নিউ বার, এবং নিউর ক্ষেত্রে আমরা আরএসটাকে আমরা লিখছি এভাবে সি এইচ কিউ। এখানে জাস্ট চেঞ্জ হইছে, এটা আগেরটার সময় এইচ স্কয়ার ছিল, এখন ছিল কি সি এইচ কিউ। এই ল্যামডার সমীকরণে নিউ বারের সমীকরণে আর নিউর সমীকরণে আরএইচ ছিল এটা। তাহলে এটার ক্ষেত্রে ওই সমীকরণে আরএইচ এর ভ্যালুটা কি হবে 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 c h কিউব। তুমি দেখো 2 3.1416 এটা 9.1 ইনটু 10 ইনভার্স 28, এটা হচ্ছে 4.8 10 ইনভার্স 10, এটা কত আসবে 4। সি আলোর বেগ, সিজিএস এ আলোর বেগ কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 10,
আর h কিউব হবে 6.626 ইনটু 10 ইনভার্স 27, এটা হবে কিউব। এটা এই দশমিকটা অথবা অপশন দিয়ে এটার ক্ষেত্রে তুমি এটার ভ্যালুটা ক্যালকুলেশন করে ফেলো, এটার ভ্যালুটা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো। দেখি তোমাদের ভ্যালু কত আসছে। থ্রি ইন্টু 10⁸ হতো যদি তোমার এটা আমরা এমকেএস এককে নিতাম, আমরা নিচ্ছি এটা সিজিএস এককে, তখন এটার ভ্যালু হবে সেন্টিমিটার পার সেকেন্ড। 3 ইনটু 10⁸ যদি 8 হয় তাহলে এটা মিটার পার সেকেন্ড। মিটারকে যদি সেন্টিমিটার নিই 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়, আর 100 দ্বারা আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে তোমার কি হবে, ওটা 10 হয়ে যায়। এটা দেখি তোমার ভ্যালু আসছে কত। এই বেটা দশমিকে ই করো না তুমি, আমি তো বললাম এই মানগুলো তোমরা কারা বলতেছ আমি বুঝতেছি না। এই মানগুলো আমি সিজিএস এ নিচ্ছি, তুমি যদি সিজিএস এর সি এর মান এমকেএস এ যদি নাও 3 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড, আর যদি এটা সেন্টিমিটারে নিই তখন এটা হবে 3 ইনটু 10⁻, মিটারকে সেন্টিমিটারে নিলে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়, তখন এটা সেন্টিমিটার পার কি হবে বলতো, সেকেন্ড হয়ে যাবে। তখন এই জিনিসটা এরকম হয়ে যাবে, এই কারণে আমরা এখানে 3 ইনটু 10⁻10 নিচ্ছি। ওকে, একটু দেখো এখানে মানটা আসে 10926034443। দেখো 10926 এরকমই তোমার মানটা আসছে। হ্যাঁ, এরপর তুমি দশমিক যেরকমই দাও না কেন, তুমি এটা দেখো আমরা ল্যামডার সাথে মনে করো এটা ল্যামডার সমীকরণ যদি হয় তখন এটা যখন ল্যামডার সমীকরণে থাকবে তখন এই সমীকরণের এককটা হবে পার সেন্টিমিটার। এটা কিসে আসবে, ইউনিটটা আসবে পার সেন্টিমিটার। কেন আসবে পার সেন্টিমিটার আমি ইউনিটটা দেখাই। এটা হচ্ছে একটু বোঝা ট্রাই করো, এটা বোরের কনসেপ্ট থেকে আমরা এই রিডবার্গ ধ্রুবকের মান আমরা এখানে নির্ণয় করছি। এটা কি আমরা আরএস বলছি, এটাই আরএস ইকুয়াল টু এটাই হচ্ছে কি 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 cs কিউব। এটাই হচ্ছে বোরের কনসেপ্ট থেকে ক্যালকুলেটেড মান, এটা হচ্ছে আমাদের হিসাবকৃত মান, এটা হিসাবকৃত মান। বাট পরীক্ষালব্ধ মান হচ্ছে এটা হচ্ছে 109678, এটা পার সেন্টিমিটার। যদি আমি ল্যামডার সমীকরণে ব্যবহার করি তখন এটা হবে কি পার সেন্টিমিটার। আমি যদি তরঙ্গ সংখ্যার সেন্টিমিটারে যদি ব্যবহার করি তখন হবে একরকম, এটা 10967 কত 8। তুমি দেখো এটা হচ্ছে রিডবার্গের পরীক্ষালব্ধ মান, এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান রিডবার্গের কি পরীক্ষালব্ধ মান। আমরা যখন ম্যাথ করব তখন আমরা জাস্ট এই মানটা ব্যবহার করব। এই মানটা আমরা পাইছি কিসে,
বোরের ইকুয়েশনের সাহায্যে রিডবার্গের ইকুয়েশন প্রুভ করছি, ওই ইকুয়েশনের সাহায্যে আমরা এই ভ্যালুটা পাইছি। কিন্তু রিডবার্গের পরীক্ষালব্ধ ভ্যালু কত? 10967 কত 8। আমরা যখন তোমার ল্যামডার সমীকরণের নিউবারের সমীকরণে নিউর সমীকরণে যখন আরএসটা থাকবে তখন আমরা ব্যবহার করব কত? এই মানটা ব্যবহার না করে ব্যবহার করব 10967 কত 8। একবারে কাছাকাছি, এটা হচ্ছে 260, এটা হচ্ছে কি 67। এই মানটা আমরা কি করব? ম্যাথের জন্য ব্যবহার করব। তুমি দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা এটা কমেন্টসে জানাও। আমি বলি এই ক্যালকুলেশনের ডেরিভেশন গুলো তোমার আসবে না, বাট কি কি আসবে, কি কি তুমি পড়বা এবং কোন মানগুলো, যেমন আরএস এর এই মানটা তোমার মনে রাখতে হবে, এর আগের যে আরএস মান আছে ওই মানটা তোমার কি করতে হবে? মনে রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? এবং কি কি মনে রাখবা আর কি করবা সেটা আমি নেক্সট ক্লাসে আমি বলে দেব, যে এতগুলো সূত্র পড়াইছি এই সূত্রগুলো থেকে জাস্ট এক পেজ তোমার মনে রাখতে হবে, এক পেজের ইকুয়েশন গুলো মনে রাখতে হবে। ডেরিভেশন আসবে না, বাট ডেরিভেশন গুলো তোমাকে দেখাইছি যে এটার জন্য এরকম মান হতে পারে। এখন দেখো তোমাকে আমি চারটা ইকুয়েশন দেখাইছি, দেখো সবগুলো ইকুয়েশন এক, এটাই শেষ। আর 1 মিনিট টাইম লাগবে আমাদের। হ্যাঁ, এটা দেখো ডেল্টা ই এর জন্য দেখো সব প্রত্যেকটা ইকুয়েশন এক। তোমার কাছে তো মনে হইতেছে যে এটা n1 স্কয়ার, এটা 1/n2 স্কয়ার, এভাবে লিখছি। তুমি দেখো 1 বাই ল্যামডার ক্ষেত্রে তুমি দেখো এখানে r s এটা z স্কয়ার 1/n2 স্কয়ার। তুমি দেখো এটা নিউবারের ক্ষেত্রে এটা r s এটা z স্কয়ার 1/n1 স্কয়ার 1/n2 স্কয়ার। দেখো রাইট পাশ তিনটাই এক, শুধুমাত্র কম্পাঙ্কের ক্ষেত্রে ভিন্ন। এটা r s এটা z স্কয়ার, এখানে একটা বাড়তি একটা c আসে, এখানে একটা বাড়তি কি আসে বলতো? c আসে। এই চারটা ইকুয়েশন লিখছি, তোমার মনে রাখতে হবে এই চারটা ইকুয়েশন। চারটা ইকুয়েশনের রাইট সাইড দেখো একই রকম, জাস্ট কম্পাঙ্কের ইকুয়েশনে শুধুমাত্র কি আছে বলতো? c আছে। এই তিনটা সমীকরণের আরএস 109678 পার সেন্টিমিটার, আর এই সমীকরণের ক্ষেত্রে আরএস এটা 2.18 10 ইনভার্স 18 কি জুল। শেষ হয়ে গেছে। তুমি একটু দেখো এই তিনটার জন্য এটা আমার কাছে মনে হয় এটা উঠে না। এগুলো মনে রাখা তোমার ডেরিভেশন বড় হইতে পারে, বাট মনে রাখাটা তোমার কাছে কঠিন মনে হবে না। তাহলে সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। হ্যাঁ, যাদের যে যে সমস্যা আছে আমি এটা করে দেব। হ্যাঁ, আর আমাদের এক্সাম নিব, আমি একটু একটু দুর্বল আছি এই কারণে এক্সাম গুলো আপাতত ফ্রাইডে হবে না, আর একটু হয়নি। তোমরা বাসায় পড়া স্টার্ট করে দাও বারবার। হ্যাঁ, এক্সামের সময় যেন ভালোভাবে প্রিপারেশন, এখন তুমি এনাফ টাইম পাচ্ছ পড়ার জন্য, বাট একটা সার্টেন টাইমে তুমি পাবা না। হ্যাঁ, এই মানগুলো তোমার মনে রাখতে, জাস্ট এই চারটা ইকুয়েশন তোমার মনে রাখতে হবে। ওকে, বাই বাই, ভালো থাকো সবাই।